নমস্কার, নিউজ নাওয়ের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। হাসপাতালে আগত রোগীর পরিজনদের 10 টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থার সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কিডনি প্রতিস্থাপন নিয়ে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি পান্থা হাসপাতালে আগত রোগীদের পরিজনদের কথা চিন্তা করে 10 টাকার বিনিময়ে মিড ডে মিল বা দুপুরের খাবারের ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন নিজে এই খাবার গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে ব্যবস্থা সূচনা করেন মুখ্যমন্ত্রী। রোগীর সাথে আসবে অনলি 10 টাকার পরিবর্তে তাদেরকে মিড ডে মিলের ব্যবস্থা করা। আমি যা দেখলাম এখানে মানে ভাতের সাথে ডালের ব্যবস্থা আছে, সবজির ব্যবস্থা আছে, তাছাড়া ডিমের ঝোলও দেখলাম এখানে, আমি নিজেও দিলাম আজকে। তো এটা সাংঘাতিক একটা বিষয় যে 10 টাকার বিনিময়ে তো এত কম পয়সায় তো একটা মিল হতে পারে। এরকম একটা কিডনি প্রতিস্থাপন নিয়ে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেছে ত্রিপুরা সরকার। এক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে অর্থ। তাছাড়া কিডনি প্রতিস্থাপনের আগে সুপার স্পেশালিটি ব্লকে পরিকাঠামো উন্নয়ন করা দরকার রয়েছে, সেদিকেও রাজ্য সরকার লক্ষ্য রেখে কাজ করছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অলরেডি তো মোহন ফাউন্ডেশনের সাথে আমাদের কথাও হয়েছে, ওনাদের সাথে কথা হয়েছে, ওনারও আসবেন। এর জন্য বাজেটও আমরা কিন্তু টাকা রেখেছি, কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। এখানে যেটা সুপার স্পেশালিটি ব্লক আছে তার মধ্যেও মানে কিছু ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় তাহলে এই ধরনের যে অর্গান ট্রান্সপ্লান্ট সেটা সম্ভব হবে। তো আমরা কাজ করছি এবং নিশ্চিত যে আগামী দিনে সব ধরনেরই ট্রান্সপ্লান্ট এখানে হবে। উল্লেখ করা যেতে পারে, রাজ্যের অন্যান্য স্থান থেকে আসা মানুষ যারা বিভিন্ন কারণে আটকে পড়েন তারা যাতে আগরতলা শহরে রাত যাপন করতে পারেন এবং রাতে ভর্তুকি যুক্ত খাবার পান তা নিশ্চিত করার জন্য আগরতলায় ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর জন্য 2 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে 2025-26 অর্থ বছরের বাজেটে। রোগী কল্যাণ সমিতি এবং রোটারি ক্লাবের ব্যবস্থাপনায় আগরতলা সরকারি মেডিকেল কলেজে এবং জিবি হাসপাতালে রোগীর পরিজনদের জন্য 10 টাকার বিনিময়ে ব্যবস্থা করা হয়েছে খাবারের। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। অতিরিক্ত গরম পরিস্থিতিতে প্রয়োজনে স্কুল ছুটির সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার বলে সোমবার প্রতিক্রিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গত বছরও নেওয়া হয়েছিল এই ধরনের সিদ্ধান্ত বলে স্কুল ছুটির বিষয়ে জিজ্ঞাসা করলে এক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, তীব্র গরমে শিশু এবং ছাত্রছাত্রীদের জন্য নির্দেশাবলী ও জারি করা হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মানে জল খেতে হবে, আর যদি প্রয়োজন না হয় রোদের মধ্যে না বেরোনো, আর সবসময় বেশি পরিমাণে মানে ডিহাইড্রেশনের দিকে যেন না যায়। সবসময় একটা ওয়াটার যদি বেশি করে খায় তাহলে ডিহাইড্রেশনের সম্ভাবনা কম থাকবে। আর আমরা গত বছরও এরকম ছিল যখন ভূমিকম্প প্রবণ জোন 5 এ রয়েছে ত্রিপুরা। এই বিষয়টিকে মাথায় রেখে গোর্খাবস্তিতে নির্মাণ করা হচ্ছে G+14 বহুতল। সবকটি অফিসের সদর কার্যালয় হবে এই বহুতলে। সোমবার গোর্খাবস্তিতে প্রস্তাবিত G+14 বহুতল ভবন নির্মাণ স্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ভূমিকম্প প্রবণ জোন 5 এ রয়েছে ত্রিপুরা। সাম্প্রতিক ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে মায়ানমার। বিষয়গুলিকে মাথায় রেখে নির্মাণ করা হচ্ছে এই বহুতল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সবকটি সরকারি দপ্তরের সদর কার্যালয় স্থাপন করার জন্য প্রস্তাবিত এই বহুতল নির্মাণে গ্রহণ করা হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ক্যালিফোর্নিয়ার টেকনোলজি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমরা কিন্তু আর্থকুয়েকের জন্য 5th পজিশন আছে। এখানে আর্থকুয়েক কিছুদিন আগেও আপনারা মায়ানমারে দেখেছেন, তো কি অবস্থা হয়েছে আপনারা সবাই জানেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এই ধরনের বিল্ডিং এটা ভারতবর্ষের মধ্যে এক দুটো জায়গায় হয়েছে আমি যা খবর পেলাম। এখানে এই ধরনের বিল্ডিং হওয়ার এত উচ্চতায় একটা বিল্ডিং হচ্ছে, এতে করে আমাদের যত অফিস আছে গোর্খাবস্তিতে অন্যান্য অফিস তো আছেই, আমাদের ডাইরেক্টরের অফিসগুলো আছে, এখানে সবকটা অফিস একই ছাদের নিচে চলে আসে এবং এখানে যে গ্রাউন্ড লেভেলে সমস্ত সিকিউরিটি কিন্তু পুরো বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু সব আছে এবং এখানে যা সিকিউরিটির যা যা দরকার, ফায়ার ফাইটিং থেকে আরম্ভ করে
সব সুবিধা এই বিল্ডিং এ রাখা হয়। বহুতল নির্মাণের ডিজাইন পরিবর্তন করা হয়েছে বার কয়েক। বহুতল এই ভবনে থাকবে 400 আসনের কনফারেন্স হল, 4টি লিফট। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক এই ভবনের নির্মাণ কাজ 2026 সালের ডিসেম্বর মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। একটু আবার চেঞ্জ করতে করতে গিয়ে অনেক সময় দেখা গেল যে এটার থেকে ওইটা বেটার, এতে গিয়ে একটু দেরি হয়েছে, যেটা আমরা আশা করেছিলাম যে আরেকটু আগে হবে। 2026-এ এপ্রিল মে হওয়ার কথা ছিল, সেটা ডিসেম্বরে ওনারা বলছেন কমপ্লিট করে দেবেন। এর মধ্যে প্রায় 4টের মতো লিফটের ব্যবস্থা আছে, তারপরে আপনার সিঁড়ির ব্যবস্থা আছে। এখানে হলে প্রায় 400 সিটের হল একটা থাকবে, সেখানে কনফারেন্স হল থাকবে। প্রতিটা ফ্লোরের মধ্যে সমস্ত অফিসগুলোর তাদের এখানে অফিসের চালাতে গেলে যা যা প্রয়োজন সব মানে খুব সাইন্টিফিক ওয়েতে। গোর্খা বস্তিতে মোট 1 একর জমির ওপর নির্মাণ করা হচ্ছে 14 তলা বিশিষ্ট প্রস্তাবিত এই বহুতল। ত্রিপুরা তো বটেই, গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একমাত্র গুয়াহাটির পর এত সুউচ্চ ভবন নির্মাণ করা হবে রাজ্যে। 133 কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান এই ভবনে থাকবে রাজ্য সরকারের সবকটি দপ্তরের ডাইরেক্টরেট এবং সদর কার্যালয়। বহুতল এই ভবনে একদিকে যেমন থাকবে সোলার প্যানেলের ব্যবস্থা, অপরদিকে থাকবে বজ্র জল রিসাইক্লিং করে পুনরায় ব্যবহার করার ব্যবস্থাপনাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দেশে পানীয় জলের ভান্ডার ক্রমশ কমছে। ভারতের ভূগর্ভস্থ জলের ভান্ডারগুলোর জল ক্রমশ কমছে এবং দেশের মোট 155টি ওয়াটার রিজার্ভারের জল অবিশ্বাস্যভাবে তলানির দিকে নেমে যাচ্ছে বলে তথ্য দিয়েছে সেন্ট্রাল ওয়াটার কমিশন। মার্চের শুরুতেই সারা দেশে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল, আর 15 মার্চ দেশে প্রথম তাপপ্রবাহের রেকর্ড করে। তার ঠিক 15 দিনের মধ্যে সেন্ট্রাল ওয়াটার কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভারতের 155টি ওয়াটার রিজার্ভারের প্রায় প্রতিটিতে পানীয় জলের ভান্ডার অবিশ্বাস্য দ্রুততায় তলানির দিকে নেমে যাচ্ছে। কমিশনের তথ্য অনুযায়ী সবচেয়ে করুণ অবস্থা উত্তর ভারতের রাজ্যগুলো পাঞ্জাব, হিমাচল প্রদেশ ও রাজস্থানে মোট 11টি রিজার্ভার রয়েছে। এই জলাধারগুলিতে যতটুকু জল থাকতে পারে বর্তমানে তার মাত্র 25% রয়েছে। তারপরে আছে দক্ষিণ ভারতের জলাধারগুলো। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কর্ণাটক এবং কেরল মিলিয়ে জলাধারের সংখ্যা 43টি। এগুলোর ধারণ ক্ষমতার মাত্র 41% জল রয়েছে বলে তথ্য সূত্রে জানা যায়। পূর্ব, মধ্য ও পশ্চিম ভারতের জলাধারগুলির অবস্থা উত্তর এবং দক্ষিণের তুলনায় কিছুটা ভালো হলেও সেটি নিছকে কাগজে কলমে রয়েছে। এই সব এলাকার জলাধারে যথাক্রমে 44%, 49% ও 55% জল রয়েছে বলে জানিয়েছে সেন্ট্রাল ওয়াটার কমিশন। পরিবেশ বিজ্ঞানীদের মতে কয়েক বছর যাবৎ দেশের ভূগর্ভস্থ জলের ভান্ডারগুলিতে গ্রীষ্মকালে এক বিশেষ প্রবণতা দেখা যাচ্ছে, আর সেটি হল তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে নামছে ভূগর্ভস্থ জলস্তর। যত্রতত্র অনিয়ন্ত্রিত ও অবৈজ্ঞানিকভাবে নগরায়নের কারণে এমনটা ঘটছে বলে ভূবিজ্ঞানীদের ধারণা। অন্যদিকে বৃষ্টিপাতের বিন্যাসেও দ্রুত পরিবর্তন দেখা যাচ্ছে দেশ জুড়ে। জলের প্রবাহ ক্রমশ দুর্বল হয়ে পড়ছে নদীতে, যার দরুন জলাধারগুলিতে পর্যাপ্ত পরিমাণ জল জমতে পারছে না। যেমন গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত 3 মাসে স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম বৃষ্টি হওয়ায় জলাধারগুলিতে পর্যাপ্ত জল সঞ্চয় হয়নি। সিডব্লিউসির তথ্য অনুযায়ী ডিসেম্বর মাসে দেশের জলাধারগুলিতে মোট ধারণ ক্ষমতার মাত্র 80% জল ছিল। এরই সঙ্গে দেশ জুড়ে বাড়ছে তাপপ্রবাহের প্রকোপ। মৌসুম ভবন জানিয়েছে শনিবার দেশের মধ্যে উষ্ণতম ছিল বিদর্ভের চন্দ্রপুর, ছত্তিশগড়ের রাজনন্দগাঁও এবং উড়িষ্যার সম্বলপুর। 3টি রাজ্যের ক্ষেত্রে তাপমাত্রা ছিল 42 ডিগ্রি সেলসিয়াস। জায়গাগুলোর অবস্থান দেশের পশ্চিম, মধ্য ও পূর্ব দিকে। কমিশনের ডেটাবেস অনুযায়ী এই 3 জায়গার ওয়াটার রিজার্ভারগুলিতে সঞ্চিত জল যথাক্রমে 55, 49 ও 44%। এখন প্রশ্ন হলো 140 কোটির তৃষ্ণা কি মিটবে এই গ্রীষ্মে? জুলাইয়ের আগে দেশের সর্বত্র সেরকম ভাবে বৃষ্টি শুরু হয় না, অথচ নানা প্রান্তে ছড়িয়ে থাকা রিজার্ভারগুলির যা অবস্থা তাতে জুলাই পর্যন্ত জলের যোগান দেওয়া কি সম্ভব হবে? ওয়াটার কমিশনের প্রকাশিত তথ্য সংশয় ক্রমশ বাড়ছে। সিডব্লিউসি জানিয়েছে 155টি ওয়াটার রিজার্ভারে মোট 180.8 বিলিয়ন
কিউবিক মিটার পানীয় জল ধারণের ক্ষমতা রয়েছে, কিন্তু গত 20 মার্চ সবকটি রিজার্ভার মিলিয়ে পানীয় জলের সঞ্চয় মাত্র 80.7 বিলিয়ন কিউবিক মিটার, অর্থাৎ ধারণ ক্ষমতার 45%। জলাধারগুলিতে পর্যাপ্ত পরিমাণ জল জমতে পারছে না। যেমন গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত 3 মাসে স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম বৃষ্টি পেয়েছে দেশ, তাই জলাধারগুলি পুরোপুরি ভর্তি হতে পারেনি। সিডব্লিউসির ডিসেম্বরের তথ্য বলছে ওই মাসে দেশের জলাধারগুলিতে মোট ধারণ ক্ষমতার মাত্র 80% ছিল জল। একে মার্চের মাঝামাঝি তাপপ্রবাহ শুরু হয়েছে উড়িষ্যা, আর মাস শেষ হওয়ার আগেই জলাধারে পানীয় জলের সঞ্চয়ের এমন হালে আতঙ্কিত আবহবিদ ও পরিবেশ বিজ্ঞানীরা। টানা কয়েকদিন বৃষ্টি না হলে কোনোভাবেই জলাধারগুলিতে যে পানীয় জলের সঞ্চয় বাড়বে না সেটা গোড়াতেই স্পষ্ট করে দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। পাশাপাশি তারা জানিয়েছেন যে আগামী 2.5 মাস যথারীতি পানীয় জলের ব্যবহার বাড়বে। ভাড়ারের 80.7 বিলিয়ন কিউবিক মিটার জল কি 140 কোটির 2.5 মাসের তৃষ্ণা মেটানোর পক্ষে যথেষ্ট হবে? অস্বস্তিকর এই প্রশ্নের উত্তর আরও কঠিন করে তুলছে মৌসুম ভবনের পূর্বাভাস। সামনের 2 মাস তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় থাকবে অনেকটাই বেশি। একে জল সংকট, তার ওপর গরমের প্রাবল্য। সত্যিই কি দেশে বিপদ সংকেত দেখাচ্ছেন বিশেষজ্ঞরা? ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মঙ্গলবার থেকে শুরু হওয়া সিপিআইএমের 24তম পার্টি কংগ্রেসে ত্রিপুরা থেকে যোগ দিয়েছেন 48 জন প্রতিনিধি। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দলের নীতি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। মঙ্গলবার থেকে তামিলনাড়ুর মাদুরাইতে শুরু হচ্ছে সিপিআইএমের 24তম পার্টি কংগ্রেস। এক্ষেত্রে ত্রিপুরা থেকে যোগ দিয়েছেন 48 জন প্রতিনিধি। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দলের নীতি নির্ধারণ করা হবে বলে মাদুরাইয়ের উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করার আগে সোমবার জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। দিক থেকে অর্থাৎ পার্টির শক্তির উপর ভিত্তি করে নয়, সারা দেশের ভাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করে আগামী দিন দেশের এই যে চরম যে হাল অবস্থা করেছে ভারতীয় জনতা পার্টি, তা থেকে কিভাবে বেরিয়ে আসা যায় এই গুরুত্বপূর্ণ আলোচনা সেখানে হবে। গত 7 বছরে রাজ্যে সিপিআইএম দল তাদের হারানো জমির পুনরুদ্ধার করতে পেরেছে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে দলটি যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সেই বিষয়ে নিশ্চিন্ত রাজনৈতিক বিশেষজ্ঞরা। রাজ্যে একটা সম্ভাবনা দেখতে পাচ্ছেন দলের সর্বভারতীয় নেতারা। তাই ত্রিপুরা নিয়ে পার্টি কংগ্রেসে পৃথকভাবে আলোচনা হতে পারে বলে জানিয়েছে সিপিআইএম নেতৃত্ব। সাংগঠনিক পুনর্গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব বলে জানিয়েছে দলীয় সূত্র। বিশেষ করে প্রবীণ নেতা মানিক সরকারকে কি পলিট ব্যুরোতে রেখে দেওয়া হবে নাকি উত্তরসূরি খোঁজা হবে তা সিদ্ধান্ত নেওয়া হবে পার্টি কংগ্রেসেই। তবে আগামী বিধানসভা ভোট পর্যন্ত তাকে পলিট ব্যুরোতে রেখে দেওয়ার জন্য সংশোধন করতে হবে নীতির। পার্টি কংগ্রেস কেবল পরবর্তী পলিট ব্যুরোর লাইন আপ নির্ধারণ করবে না, বরং আগামী ভোটকে টার্গেট করে হতে পারে এক প্রস্ত সিদ্ধান্ত। রাজ্য থেকে কেন্দ্রীয় কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবার, তবে বয়সের কারণে বাদও পড়তে পারেন কয়েকজন। বর্তমান সময়ে সারা দেশে একমাত্র কেরালায় ক্ষমতাসীন রয়েছে বামেরা, যেখানে সিপিআইএম এর নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট রয়েছে ক্ষমতায়। একসময় বামপন্থী ঘাঁটি হিসেবে পরিচিত ত্রিপুরায় 2018 সালে বিজেপি ক্ষমতায় আসার পর হ্রাস পেয়েছে সিপিআইএম এর প্রভাব। অবস্থা বিবেচনা করে জাতীয় পর্যায়ের সঙ্গে রাজ্যেও কংগ্রেসের সঙ্গে সরাসরি সমঝোতায় চলে আসে সিপিআইএম। আগামী দিনে কংগ্রেসের সাথে জোট ধর্ম বজায় রাখা হবে কিনা, আসন সমঝোতা করা হবে কিনা তা নিয়েও আলোচনা হবে পার্টি কংগ্রেসে। 2028 সালের বিধানসভা নির্বাচনের আগে জোট এবং নির্বাচনী কৌশল সম্পর্কে আলোচনা হবে পার্টি কংগ্রেসে। ত্রিপুরা রাজনৈতিক গতিশীলতা উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে ক্রমবর্ধমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রাসঙ্গিক থাকা সত্ত্বেও তাদের ভিত্তি পুনর্জীবিত করার চ্যালেঞ্জ রয়েছে সিপিআইএম এর সামনে। ত্রিপুরার বাইরে জাতীয় পর্যায়ে আরও বড় সংকটের মুখোমুখি সিপিআইএম। কেরালায় ক্ষমতা ধরে রাখলেও পশ্চিমবঙ্গের মতো প্রাক্তন শক্ত ঘাঁটিতে এর প্রভাব হ্রাস পেয়েছে উল্লেখযোগ্যভাবে। বিজেপির আধিপত্য মোকাবিলা এবং এই রাজ্যগুলিতে হারানো রাজনৈতিক ভিত্তি পুনরুদ্ধারের কৌশল নিয়ে আলোচনা করা হবে সিপিআইএম পার্টি কংগ্রেসে। সব মিলিয়ে আগামী দিনে রাজ্য আন্দোলনের রূপরেখা কি হবে বা বিজেপিকে মোকাবেলা করার রাজনৈতিক কৌশল কি হবে তা নিয়ে যেমন আলোচনা হবে একদিকে, তেমনি যুবাদের আরো বেশি করে দলে টেনে আনার বিষয়টিও গুরুত্ব পাবে সিপিআইএম পার্টি কংগ্রেসে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
ত্রিপুরায় নর্থ ইস্ট অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত করার জন্য চিঠি দেওয়া হয়েছে বলে সোমবার জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। এক্ষেত্রে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। আসাম রাইফেলসের উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাইফেলস সেন্টিনেল কাপ 2025 ফুটবল টুর্নামেন্টের রানার্সের খেতাব অর্জনকারী রাজ্য দলের মহিলা ফুটবলারদের অভিনন্দন জ্ঞাপন করতে গিয়ে এই কথা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। आपको मैं बोल सकता हूं तो त्रिपुरा जिस दिशा से खेल और कल्चर सेक्टर में आगे जा रहा है, हम बहुत जल्दी पूरा देश भर में अच्छा रिजल्ट ले सकते हैं और हमारा इरादा है अगले साल 2025 या 26 में हम बड़े इवेंट त्रिपुरा में भी करेंगे। इस बार রাজধানী শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগর নেপালি টিলা এলাকায় সোমবার বালি বোঝা একটি লরি খাদে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে চালকের। আহত হয়েছেন দুজন শ্রমিক। বালি বোঝাই লরিটি আনন্দনগর থেকে মলয়নগর নেপালি টিলা এলাকায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে লরির চালক রাকেশ দেবনাথের মৃত্যু হয় এবং গাড়িতে থাকা দুজন শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। লরি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা কয়েক ঘন্টা প্রচেষ্টার পর গাড়ি চালক রাকেশ দেবনাথের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হন বলে জানিয়েছে পুলিশ। খবর পাইছি দৌড়াইয়া দিচ্ছি ভাই এই অবস্থা অনেক তোমরা দ্বারা সবাই যোগাত ডেড বডি একটু বার করানোর। কোন সময় ঘটনাটা? কোন সময়টা আমি শিওর করতে পারিনি, আমি হঠাৎ করে আধা ঘন্টা খবরটা পাইছি, দৌড়াই আইছি। কোন জায়গায় এসে ঘটনা? কোন জায়গাটা হয়েছে আমরা জেমলনগর। 2023-24 অর্থ বছরে মহিলা সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে 31 জন হত্যা এবং 144 জন ধর্ষণের শিকার হয়েছেন। নারী ঘটিত অপরাধের ক্ষেত্রে এই সময়ে মোট 8,485টি মামলার তদন্ত পরিচালিত হয়েছে বলে এনসিআরবির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে রাজ্য সরকার। 2023-24 অর্থ বছরে ত্রিপুরায় 31 জন মহিলাকে হত্যা করা হয়েছে এবং ধর্ষণের শিকার হয়েছেন 144 জন বলে চলতি বাজেট অধিবেশনে বিধানসভায় জানিয়েছে রাজ্য সরকার। 31 জন মহিলা হত্যাকাণ্ডে 39 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। তবে এক্ষেত্রে বর্তমানে কারাগারে বন্দী রয়েছেন 6 জন বলে জানিয়েছে রাজ্য সরকার। 2023 সাল থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত রাজ্যে নারীর বিরুদ্ধে অপরাধ সম্পর্কিত মোট 9,308টি মামলা দায়ের করা হয়েছে বলে সর্বশেষ রিপোর্টে জানিয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো। এই ক্ষেত্রে 8,485টি মামলার তদন্ত পরিচালিত হয়েছে। 823টি মামলা তদন্ত এখনো চলছে বলে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে রাজ্য সরকার। এদিকে 2024 সালে রাজ্যে সামগ্রিক অপরাধের হার আগের বছরের তুলনায় 19.3% হ্রাস পেয়েছে বলে সর্বশেষ জানুয়ারিতে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর প্রকাশিত তথ্য উদ্ধৃত করে জানিয়েছে রাজ্য সরকার। তবে এনসিআরবির দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে দেশের 28টি রাজ্যের মধ্যে এখন তৃতীয় সর্বনিম্ন অপরাধের হার রয়েছে ত্রিপুরায়। মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা বছরে 55% কমেছে বলে এনসিআরবির তথ্য উদ্ধৃত করে জানিয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গত 6 বছরে সুদে আসলে মোট 13,100 কোটি টাকা ঋণ পরিশোধ করেছে রাজ্য সরকার। জিডিপির প্রায় 34% অর্থরাশি ব্যয় করা হয়েছে ঋণ পরিশোধে। 2023-24 অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ 21,878 কোটি 26 লক্ষ টাকা। এই সময়ের মধ্যে গৃহীত ঋণের শোধ ও আসল সহ পরিশোধ করা হয়েছে 13,100 কোটি 73 লক্ষ টাকা। বিদায়কালে অর্থাৎ 2017-18 অর্থ বছরে 12,903 কোটি টাকার বকেয়া ঋণের বোঝা রেখে যায় বিগত সরকার। গত 6 বছরে আর্থিক শৃঙ্খলা বজায় রেখে বিগত বামফ্রন্ট সরকারের রেখে যাওয়া বকেয়া ঋণ পুরোটা পরিশোধ করে আরও 197 কোটি 73 লক্ষ টাকা ঋণ সুদ আসল হিসেবে পরিশোধ করেছে রাজ্য সরকার। 2018-19 অর্থ বছরে বকেয়া আসল ঋণ পরিশোধ করা হয়েছে 498 কোটি টাকা। 2018-19 থেকে 2023-24 অর্থ বছর পর্যন্ত মোট 4,680 কোটি টাকা ঋণের আসল পরিশোধ করেছে রাজ্য সরকার। 2017-18 থেকে 2023-24 অর্থ বছর পর্যন্ত সুদ বাবদ পরিশোধ করা হয়েছে 8,420 কোটি 73
তিয়াত্তর লক্ষ টাকা। 2017 থেকে 2023-24 অর্থ বছর পর্যন্ত সুদ ও আসল বাবদ মোট 13,100 কোটি 73 লক্ষ টাকা পরিশোধ করেছে রাজ্য সরকার। 2018 সালে রাজ্যে বিজেপি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নতুনভাবে যে ঋণ নিয়েছে তার পরিমাণ 11,139 কোটি টাকা। এর মধ্যে 2018-19 অর্থ বছরে ঋণ নেওয়া হয়েছে 1,708 কোটি টাকা। 2019-20 অর্থ বছরে 3,258 কোটি টাকা। 2020-21 অর্থ বছরে 2,848 কোটি টাকা। 2021-22 অর্থ বছরে 1,047 কোটি টাকা। 2022-23 অর্থ বছরে 877 কোটি টাকা এবং 2023-24 অর্থ বছরে ঋণ নেওয়া হয়েছে 1,401 কোটি টাকা। তবে উল্লেখযোগ্যভাবে 2022-23 এবং 2023-24 সালে খোলা বাজার থেকে কোনো প্রকার ঋণ নেয়নি রাজ্য সরকার, যে কারণে রাজ্য সরকারের অর্থ ব্যবস্থা নিয়ে প্রশংসা করেছে ষোড়শ অর্থ কমিশন। তবে রাজ্যে জিএসডিপির 34% অর্থ ব্যয় করা হয় ঋণ পরিশোধের ক্ষেত্রে। বিষয়টি নিয়ে চিন্তা প্রকাশ করেছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উপলক্ষে সোমবার রাজ্যের বিভিন্ন স্থানের মসজিদে নামাজ আদায় করেছেন মুসলিম ধর্মাবলম্বীরা। আগরতলা গেদু মিয়া মসজিদেও নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের লোকজন। মুসলিম ধর্মাবলম্বীরা 1 মাস মাহে রমজানের রোজা রাখা ও সিয়াম সাধনার পর এবং নিজের শরীরের ইন্দ্রিয়কে সমস্ত পাপাচার থেকে দূরে রাখার সাধনার পর এই পবিত্র ঈদ উল ফিতর পালন করে থাকেন। ঈদের আনন্দ শুধুমাত্র একদিনের জন্য সীমাবদ্ধ না থেকে বছরের প্রতিটি দিন সমানভাবে আমাদের প্রত্যেকের জীবনে আসুক এই কামনা করেছেন আগরতলা গেদু মিয়া মসজিদের ইমাম। এছাড়া রাজ্যের ও রাষ্ট্রের সম্প্রীতি, সৌহার্দ্য, সংহতি ও সৌভ্রাতৃত্বের জন্য আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন তিনি। ঈদের আনন্দটা আজকের দিন পর্যন্ত সীমাবদ্ধ থাকুক এটা নয়, এই ঈদের আনন্দটা বৎসরের প্রতিদিন সমানভাবে আমাদের জীবনে আসুক, এটা আমাদের একান্ত কামনা আকাঙ্ক্ষা। এবং রাজ্যের এবং রাষ্ট্রের শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, সংহতি ও সুভ্রাতৃত্বের জন্য আমরা আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে। 2025-26 সালে দশম ও দ্বাদশ শ্রেণীর সিলেবাস প্রকাশ করল সিবিএসসি। সিলেবাস সমস্ত তথ্য পাওয়া যাবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। চলতি বছরের শিক্ষাবর্ষ 2025-26 সালের দশম ও দ্বাদশ শ্রেণীর সিলেবাস প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসসি। আর সিলেবাসের সমস্ত তথ্য পাওয়া যাবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে দেওয়া রয়েছে শিক্ষাবর্ষের পুরো সিলেবাসের তথ্য। বোর্ড পরীক্ষায় কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ, কি কি নতুন বদল এসেছে তার সবই উল্লেখ করা রয়েছে সিলেবাসে। আর স্কুলগুলিকে এই নির্দেশিকা মেনেই চলতে হবে এমনই নির্দেশ দিয়েছে বোর্ড। 2025-26 সালে দশম দ্বাদশ শ্রেণীর এই নতুন সিলেবাস পাওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। নয়া সিলেবাস সংক্রান্ত তথ্য পড়ুয়ারা পেয়ে যাবেন এখানে। নয়া প্রকাশিত সিলেবাস তথ্যে শিক্ষার্থীদের শেখার মান আরও উন্নত করা হচ্ছে বলে দাবি করেছে সিবিএসসি।
তাদের একাডেমিক দক্ষতা যেন আরও উন্নত হয় এমনও সুযোগ এনে দিচ্ছে বলে দাবি করেছে সিবিএসই। নানান দক্ষতা ভিত্তিক প্রশ্নের মাধ্যমে ধারণাগত চিন্তা ভাবনা ও তাঁদের জ্ঞানের প্রয়োগের উপর জোর দেওয়ার কথা ভেবেছে বোর্ড। নির্ধারিত বিষয়গুলোর উপর পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে স্কুলগুলিকে পড়ুয়াদের পড়ানোর নির্দেশ দিয়েছে বোর্ড। সেই সঙ্গে সিবিএসইর বোর্ড কিন্তু পড়ুয়াদের অভিজ্ঞতামূলক শিক্ষা, দক্ষতা ভিত্তিক মূল্যায়ন ও পড়ুয়াদের ধারণাগত বোধগম্যতা ও প্রয়োগ বৃদ্ধির জন্য আন্তঃবিষয়ক পদ্ধতিগুলোর উপরও বিশেষ জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন। স্কুলগুলোকে নতুন সিলেবাস কার্যকর ব্যবহার করার জন্য জাতীয় পাঠ্যক্রম কাঠামো 2023 সালে প্রদত্ত সুপারিশ অনুসারে বিভিন্ন শিক্ষার চাহিদা ও শেখার মান পূরণ করতেও আরও উন্নত করতে এমন প্রাসঙ্গিক ও নমনীয় শিক্ষণ পদ্ধতি বাস্তবায়নের উপর জোর দেওয়ার কথা বলছে বোর্ড। এই নয়া নির্দেশিকা সব স্কুলগুলিতে পাঠানো হয়েছে, আর সেই মতো যাতে দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পড়ানো হয় তেমনি নির্দেশ দিয়েছে সিবিএসই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কৈলাসহরের ধনবিলাস গ্রামে স্কুল মাঠে রবিবার মেতেই মণিপুরী জাতি গোষ্ঠীর ঐতিহ্যবাহী অনুষ্ঠান থাপল চংমার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী টিঙ্গোড়ায়। রাজ্য ছাড়া আসামের মেতেই মণিপুরী জাতি গোষ্ঠীর লোকেরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানটি মেতেই মণিপুরী জাতি গোষ্ঠীর লোকেরা থাপল চংমা নামে চিহ্নিত করলেও মূলত এই অনুষ্ঠানটিকে দোল উৎসব কিংবা ঐতিহ্যবাহী যুব উৎসবও বলা যায়। এই অনুষ্ঠানে মেতেই মণিপুরী জাতি গোষ্ঠীর যুবক যুবতীরা একে অপরের হাত ধরে গানের তালে তালে নৃত্য পরিবেশন করেন। প্রতি বছর এই অনুষ্ঠানটি দোলের মরশুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, মেতেই মণিপুরী জাতি গোষ্ঠীর লোকেরা কৃষ্ণ ভক্ত ও বৈষ্ণব ধর্মে বিশ্বাসী। তারা সারা বছর কৃষ্ণের এবং জগন্নাথের পুজো করে থাকেন। মণিপুরী সম্প্রদায়ের মানুষজন ভারতবর্ষের সনাতন পরম্পরা ও কৃষ্টি সংস্কৃতিতে বিশ্বাসী। যারা আছেন অনেক বিশেষজনেরা আছেন, নিশ্চয়ই এগুলো আমাদের যারা বৈষ্ণব, আমাদের মণিপুরী যারা আছে, আমি বারবার বলি আমাদের সনাতন পরম্পরা বা আমাদের। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ আর পর্দায়। নমস্কার।